বিসমিল্লাহির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এর দ্বিতীয় ক্লাস এটা। আমার যদি প্রথম ক্লাসটা তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক। 1.2 দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। তো এগুলো আমরা আগে থেকেই জানি। তারপর একটু দেখে নেই। এই যে ডান দিক থেকে একক, দশক, শতক এভাবে করা হইতেছে। হাজারের গড় হলো দুইটা হাজার এবং অযুত, আর লক্ষের গড় হলো দুইটা লক্ষ এবং নিযুত। কোটির গড় কিন্তু এখানে একটা দেখাইছে, আসলে কোটির গড় একটা না, এখানে অসংখ্য কোটির গড় হতে পারে। এককের গড়ের অঙ্কগুলো কথায় লেখা ও বা পড়া হয় 1, 2, 3, 4 এরকমভাবে 9 পর্যন্ত এবং 0 সহ ব্যবহার হয়। কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। তো দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম আছে প্রত্যেকটারই, এটা আমরা জানি। যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরে 1, 2, 3 এরকম যদি থাকে তাহলে অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের গড়ের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। তো অযুত ও হাজারের গড় মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের গড়ে 7 এবং হাজারের গড়ে 5 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। তাহলে আমরা যদি অযুতের ঘরে 7 লিখি এবং হাজারের ঘরে লিখি 5, তাহলে এই 7 আর 5 মিলিয়ে যে 75 হয়, তাহলে আমরা এটাকে বলি 75,000। নিযুত ও লক্ষের গড়ে মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। যেমন নিযুতের গড়ে 8 এবং লক্ষের গড়ে 3 থাকলে দুই গড়ের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়তে হয়। কোটির গড়ের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির গড়ের বাম দিকের সব গড়ের অঙ্কগুলোকে কোটির গড়ের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়তে হয়। তো আমরা কিভাবে পড়ি একটু দেখে নিই কোটির গড়ের অঙ্কগুলো। যে এখানে যদি লিখি 7, 8, 7, তাহলে এখানে আমরা পড়ব কিভাবে কোটির ঘরে 787 কোটি। এখানে যত লেখা হয় তত কোটি পড়তে হয়। এক লিখলে 1 কোটি, যদি 1001 লিখি তাহলে 1001 কোটি, এভাবে পড়তে হয়। আশা করি বুঝতে পারছো। এরপর 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। তা আমরা কি কমা ব্যবহার করতে পারি সহজে এবং শুদ্ধভাবে পড়ার জন্য? কোন অঙ্কগুলার 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যাগুলোকে আমরা কমা ব্যবহার করে পড়তে পারি শুদ্ধভাবে পড়ার জন্য। এক্ষেত্রে যে কোনো সংখ্যা ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা, এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা যায়। আমরা উদাহরণটা দেখলেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। কমা বসিয়ে কথায় লেখো। তো সমাধান: সংখ্যাটি ডান দিক থেকে 3 গড় পরে কমা, এরপর 2 গড় পর পর কমা বসালে আমরা পাই। তো ডান দিক থেকে 3 গড় পরে কমা দেওয়া হয়েছে, তারপর আমরা কি 2 গড় পরে পরে কমা দিছি। এই যে 2 গড় পরে পরে কমা দিছি। এখন কোটির গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 98, নিযুত ও লক্ষের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 75, অযুত ও হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 47, শতকের গড়ে 3, দশকের গড়ে 2 এবং এককের গড়ে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি। তাহলে কি 98,75,47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7,05,90,007। তো আমরা এই দিয়ে ডান দিক থেকে বসাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা চাইলে লিখেও নিতে পারি। তো এখন আমরা কি করব, 7 কোটি, কোটির ঘরে বসাবো 7, 5 লক্ষ, আমরা লক্ষের ঘরে বসাবো 5, 90,000, হাজারের ঘরে কি 90 বসাতে হবে। আমরা হাজারের ঘরে কি লিখব 90, 9 আর 0। তো 7 এককের ঘরে লিখব 7। এখন আমাদের নিযুতের গড় শতক এবং
দশকের ঘর ফাঁকা থাকবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কি? 7,05,90,007। তো এরকম সংখ্যাটি পাওয়া যাবে। এরপর উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এখানে খুব ইজিলি আমরা করতে পারি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখা। 7 অঙ্কের যেহেতু বলছে, তাহলে 7 অঙ্কের বৃহত্তম 7টা 9 বসিয়ে দিলেই হয়। আর ক্ষুদ্রতম সংখ্যা 7 অঙ্কের কী হবে? একটা 1 দিয়ে 6টা শূন্য। যদি 5 অঙ্কের হয়, একটা 1 দিয়ে 4টা শূন্য। অর্থাৎ যত অঙ্কের বলবে একটা 1 লিখে তার থেকে একটা শূন্য কমিয়ে দিলেই হবে। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। অঙ্কপতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। 9 এর থেকে বড় অঙ্ক কিন্তু নাই, এই জন্য 9 এর স্থানীয় মানই সব থেকে বড়। সুতরাং 7টি 9 পর পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। নির্ণেয় বৃহত্তম সংখ্যা, এই যে 7টি 9 লিখছে। তো এখানে সহজে পড়ার জন্য 3 ঘর পর, পরে 2 ঘর পরে কমা দিয়ে দিছে। আমরা এই কমা ব্যবহারটা আগেই শিখে আসছি। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো কি? 0। পরপর 7টি শূন্য লিখে সংখ্যাটি শূন্য থাকে। যত শূন্য লিখি, 1 কোটি শূন্য লিখলেও কিন্তু সংখ্যার মানটা শূন্যই হয়ে যাবে। যার জন্য শুধু শূন্য লিখলেই 7টা শূন্য লিখলেই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা একটি 1, এরপর দেখো 6টা শূন্য আছে, 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা। এরপর উদাহরণ 4, একই অঙ্ক মাত্র 1 ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো সমাধান: অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাই অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে? বড় হবে। তো এখানে আমরা কিভাবে লিখতে পারি? বড় থেকে ছোটর দিকে সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি। লেখার পর সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। মানে এরকম সাজিয়ে লিখলে আমরা কিন্তু বৃহত্তম সংখ্যাটা পাইলাম। কিন্তু এর মধ্যে আমাদের কি হবে? এই যে এই চিহ্নগুলো খালি উঠিয়ে দিলেই হবে। অতএব বৃহত্তম সংখ্যাটি কত? 8,75,430। আবার এভাবে যদি লিখি তাহলে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় সমস্যা হয়, এই সমস্যাটা এই উদাহরণে হইতেছে। তো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে, কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে এখন শূন্য বাদ দিতে হবে, অর্থাৎ শূন্য বাদ দিয়ে এই শূন্যের স্থলে লিখতে হবে 3 এবং 3-এর স্থলে লিখতে হবে কি? 0। তো শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? 3,04,578। এরপর 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো এই ছকটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতির। তো দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে দেখো পার্থক্য কি? একক, দশক, শতক ঠিক আছে। হাজারের গড় দেশীয় রীতিতে ছিল 2টা, এখানে 3টা। মিলিয়নের গড়ও 3টা, বিলিয়নের গড়ও 3টা। একক, দশক ও শতকের গড়ের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের গড়ের বাম দিকের গড়টি হাজারের। তো শতকের গড়ের কি বাম দিকের গড়টা কি পাইলাম আমরা? হাজারের। হাজারের গড়ে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, অর্থাৎ 3 অঙ্কের থেকে বেশি সংখ্যা লেখা যাবে না, কম লেখা যায়। এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরের ছকে হাজারের গড়ে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111,000। হাজারের গড়ের বাম দিকের গড় মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়তে হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। এই দেখো 111 লেখা আছে, পড়তে হবে কি? 111 মিলিয়ন। তো মিলিয়নের গড়ের বামের গড় কি? বিলিয়নের। যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 বিলিয়ন। এখানে বিলিয়নের গড়ে 111 লেখা আছে,
পড়তে হয় 111 বিলিয়ন। এখন যদি এইখানে আরেকটা 1 লেখা হতো তাহলে কি হতো? তাহলে হতো 1111 বিলিয়ন। তাহলে এখানে কি পড়তে হতো? 1111 বিলিয়ন, এভাবে পড়তে হতো। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এখন যদি আন্তর্জাতিক গণনা পদ্ধতির সংজ্ঞা আসে তাহলে আমাদের দিতে হবে কোনো সংখ্যা শুদ্ধ ও সহজভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তাকে বলা হয় কি? আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এরপর 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক। তো এই যে উপরে যে লেখা আছে এই লেখাটা কি? দেশীয় রীতিতে, এবং এই যে এই লেখাটা আছে কি? আন্তর্জাতিক রীতিতে। তো দেশীয় রীতিতে এককের গড়, দশকের গড় এবং শতকের গড় একই, দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে একই। কিন্তু হাজারের গড় কি হলো? দেশীয় রীতিতে এই 2টা আর আন্তর্জাতিক রীতিতে এই 3টা। এখন এই মিলিয়নের গড় কি? 3টা। এই গড়ে পড়ছে কি? কোটি এবং নিযুতের দেশীয় রীতির। তো বিলিয়নের গড় হলো 3টা বা তারও অধিক। তো লক্ষ্য করি মিলিয়নের গড়ে সর্বডানে 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। তো এই যে মিলিয়নের গড়ে কি সর্বডানে 1 আছে না? এই 1-এর মান হলো কি? 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এ গড়টি হলো নিযুতের গড়। কার গড় এটা? নিযুতের গড়। অর্থাৎ এ গড়ে 1-এর স্থানীয় মান কত? 10 লক্ষ। 1-এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের গড়ের সর্বডানে, এই যে বিলিয়নের গড়, যে বিলিয়নের গড়ের সর্বডানে একটা কোথায় আছে দেখি? সর্বডানে 1-এর স্থানীয় মান 1 বিলিয়ন। বিলিয়নের গড়ে সর্বডানে 1-এর স্থানীয় মান তো 1 বিলিয়নই হবে। কিন্তু দেশীয় রীতিতে এ গড়ের স্থানীয় মান 100 কোটি। এই যে এটা হলো কি? কোটি। এখন এইখান থেকে একক, দশক, শতক, তার মানে এই 1-এর স্থানীয় মান হলো কত? 100 কোটি। সুতরাং এইখান থেকে আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এই যে মিলিয়ন না, এই 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। আর বিলিয়ন, এই যে 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। এই সম্পর্কটাই আমরা পাইলাম দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে। তাই উদাহরণ 5, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। এই সংখ্যাটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কমা বসাতে হয়? ডান দিক থেকে 3 গড় পরপর। ডান দিক থেকে 3 গড় পরপর কমা বসিয়ে আমরা পাই সংখ্যাটা, আমরা এরকম পাই। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, তো এভাবে পড়তে হয় 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000। তো উদাহরণ 6, 5 মিলিয়ন কত লক্ষ? 5 মিলিয়ন কত লক্ষ? তো 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন সমান 50 লক্ষ হবে, সিম্পল হিসাব। তো তারপর খ নাম্বার হলো যে 500 কোটিতে কত বিলিয়ন? 500 কোটিতে কত বিলিয়ন? তাহলে 100 কোটি সমান 1 বিলিয়ন, তাহলে 500 কোটি সমান কি হবে? 5 বিলিয়ন। তো